মাধ্যমিক সাজেশন এবং ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষার জন্য আজকে আবার আমি একটা নতুন প্রবন্ধ রচনা নিয়ে চলে এসেছি। বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ সেটা। তো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এই নিয়ে আমি এর আগে কোনো ভিডিও বানাইনি, এটা আমার ফার্স্ট প্রবন্ধ রচনা হতে চলেছে। আর এর আগে বিজ্ঞান নিয়ে আমি একটা বানিয়েছি, সেটা হচ্ছে দৈনন্দিন জীবনের বিজ্ঞান, আর একটা হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার। সেগুলোও কিন্তু মাধ্যমিকের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট এবং ক্লাস 9-এ যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছ তাদের কিন্তু সেগুলো ইম্পর্টেন্ট। তো তারা যদি সেই ভিডিও দুটো না দেখে থাকো, দৈনন্দিন জীবনের বিজ্ঞান এবং বিজ্ঞান ও কুসংস্কার, তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও, কারণ প্লেলিস্টে প্রবন্ধ রচনা বলে একটা প্লেলিস্ট আছে এবং সেখানে দেখবে আমি সমস্ত প্রবন্ধ রচনা অ্যাড করে দিয়েছি। আর তাও যদি তোমরা খুঁজে না পাও, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো এবার আমরা এই ভিডিওটা শুরু করি। তবে তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে দাও আর অল বাটন অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন খুঁজে পাই। আর এই কদিন আমি একটু লেটে ভিডিও ছাড়ছি একটাই কারণে, আমি খুব তাড়াতাড়ি ভিডিও ছাড়ি, কিন্তু আমি পারছি না ভিডিও ছাড়তে, কারণ আমি অত্যন্ত ব্যস্ত আছি। আর এই মুহূর্তে আমি ক্লাস 10-এর যারা টেস্ট পরীক্ষা দিচ্ছে তাদের জন্য আমি একটু বেশি ফোকাস করেছি, তাদেরকে একটু পড়াতে হচ্ছে। তো সেই জন্য আমি সবসময় ভিডিও লেখার সময় পাচ্ছি না আর সবসময় ভিডিও বানানোরও সময় পাচ্ছি না। তো সেই জন্য আমি একটু লেটেই ভিডিও ছাড়ছি। তবে চিন্তার কোনো কারণ নেই, মোটামুটি ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষা এবং মাধ্যমিকের টেস্ট পরীক্ষার আগে আমি সব সাজেশন আশা করছি ক্লিয়ার করে দিতে পারবো। এর পাশাপাশি আমি অন্যান্য সাবজেক্টেরও সাজেশন দিয়ে থাকি, তবে সেটা ইউটিউবে নয়, কারণ ইউটিউবে আমি শুধুমাত্র বাংলার ইংরাজি পড়াই। বাংলার তোমার ব্যাকরণ, সংলাপ রচনা, প্রতিবেদন রচনা, প্রবন্ধ রচনা, বঙ্গানুবাদ, এই সবগুলো। আর ইংরাজির গ্রামার, আনসিন সিন, রাইটিং যা আছে সব কিছুই পড়াই ইংরাজির। আর তোমার ফেসবুকে একটা পেজ আছে, সেখানে মাঝে মাঝে আমি অল সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি, মানে কিন্তু ফিজিক্যাল সায়েন্স না, তাই বলে ফিজিক্যাল সায়েন্স বাদ দিয়ে যা যা সাবজেক্ট আছে, মানে ম্যাথ, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, হিস্ট্রি, এইসব কিছুর আমি সাজেশন দিয়ে থাকি, জাস্ট কোয়েশ্চেন আর অ্যান্সার। তো অ্যান্সার সবসময় লিখে দিই না, কিন্তু অ্যান্সার এই কোয়েশ্চেনগুলো আমি লিখে দিই যে এইগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে, এবং আমার মনে হয় সাজেশনগুলো তোমরা কমন পাবে। তো যদি তোমরা সেই সাজেশনগুলো নিতে চাও, অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো, ফলো সাবস্ক্রাইব সব করা হয়ে গেলে এবার আমরা ভিডিও শুরু করি। তো প্রথমে আমাদের হেডিং করে নিয়েছি এবং একটা কোটেশন দিয়ে দিয়েছি যে সভ্যতা ধরেছে অনেক আগেই বিজ্ঞানের হাত, রাত তাই দিন হলো রাত। কোটেশনটা কে লিখেছে সেটাকেও আমরা জানি না, তোমরা এখানে এটা জনৈক কবি বলে চালিয়ে দিতে পারো। তবে এটা যেহেতু প্রথমে দেওয়া হচ্ছে, যার জন্য জনৈক কবি বলেছে না লিখলেও হবে, শুধু এই কোটেশনটা দিয়ে দিলেই হবে। তারপরে আমরা ভূমিকা লিখবো। বিজ্ঞানের দ্বারা এ জগৎ উচ্ছিষ্ট। আর আমি জানি আমার হাতের লেখা প্রচুর খারাপ হয়ে গেছে আগের থেকে, মানে প্রথম যখন আমি প্রবন্ধ রচনা লেখা চালু করেছিলাম তখন আমার হাতের লেখা অত্যন্ত ভালো ছিল, আর এখন আমি একটু মানে তাড়াতাড়ির মধ্যে লিখি। এবার তখন আমার ভিডিওর না অত চাপ ছিল না, কারণ তখন আমার চ্যানেলটা আমি নতুন শুরু করেছিলাম, তখন আমার কাছে এত কমেন্ট আসতো না, আর তখন আমি এত ব্যস্তও থাকতাম না। তখন আমি হয়তো 14 দিনে একটা ভিডিও ছাড়তাম, 15 দিনে একটা ভিডিও ছাড়তাম। তো সেটা আমি অনেক সময় নিয়ে বসে বসে লিখতাম, হয়তো একটা প্রবন্ধ রচনা লিখতে আমি 3-4 দিন লাগিয়ে দিতাম। তো ধরে ধরে লিখতাম বলে আমার হাতের লেখাটা অনেকটা সুন্দর হতো। কিন্তু এখন ব্যাপারটা হয়ে গেছে, আমার চ্যানেলটা অনেকটা ফেমাস হতে লেগেছে, আর সবাই তোমরা অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে আমার উপর, আর অনেক বেশি বেশি কমেন্ট আসে। তো এরকমও হয় এক সময় আমাকে একদিনে 10টা-12টা করে ভিডিও ছাড়তে হয়। তো একদিনে এতটা লিখতে গিয়ে আমি এতটা স্পিডে লিখে ফেলি, আর আমার হাতে এতটা ব্যথা করে যে একদিনে লিখতে গিয়ে আমার হাতের লেখা অনেকটাই খারাপ হয়ে যায়। একটা সময় তো ধৈর্যই থাকে না লেখার জন্য, তো সেই জন্য আমার হাতের লেখা একটু খারাপ হয়ে যায়। তার জন্য তোমাদের হয়তো অনেকটাই অসুবিধা হয়, কিন্তু এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি চেষ্টা করছি যাতে আমার হাতের লেখা একটু ইমপ্রুভ করা যায়, মানে স্টুডেন্ট লাইফের মতন আমাকে আর একটু হাতের লেখা প্র্যাকটিস করতে হবে, একটু ভালো করে লেখার চেষ্টা করতে হবে। তো আমি এই মানে পরের যে প্রবন্ধ রচনাগুলো আমি লিখেছি সেগুলোতে দেখো আমি হাতের লেখাটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করেছি। বিজ্ঞানের দ্বারা এই জগৎ উচ্ছিষ্ট। সভ্যতা যদি হয় যন্ত্র, তবে বিজ্ঞান সেখানে যন্ত্রী। কিন্তু বিজ্ঞানের এত উন্নতি সত্ত্বেও সভ্যতার কপালে দুশ্চিন্তার কলঙ্ক রেখা। বিজ্ঞানের জয়যাত্রার মাঝে একদিকে সৃজন, অন্যদিকে ধ্বংস। বিজ্ঞানের মারণযজ্ঞে ত্রস্ত মানুষ তাই প্রশ্ন তুলেছে, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। ব্যাস, এখানেই আমাদের ভূমিকা শেষ। সবসময় একটা মানে একটা এক্সাইটমেন্ট রাখবে, যে তোমার রচনাটা পড়তে পড়তে এক্সামিনারের যেন মনে না হয় যে তাল কেটে গেছে। সব পুরো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে একটা আকর্ষণ ধরে রাখতে হবে। ভূমিকার প্রথমে তুমি একটা জিজ্ঞাসা তৈরি করে দিলে মনের মধ্যে, যে বিজ্ঞানটা আদতেই একটা আশীর্বাদ নাকি অভিশাপ। এটাকে আমরা আলোচনার মাধ্যমে সুন্দর করে বিশ্লেষণ করব, এবং পয়েন্ট আলোচনার মাধ্যমে আমরা এক্সামিনারকে বোঝাবো যে বিজ্ঞান আসলে আশীর্বাদ নাকি অভিশাপ। তো আমাদের নেক্সট পয়েন্ট হতে চলেছে বিজ্ঞান কাল থেকে কালান্তরে। মানুষ যখন প্রথম আগুন জ্বালাতে শিখলো, প্রকৃত অর্থে সেদিনই সভ্যতার প্রদীপ জ্বলল। সভ্যতার ক্রমবিকাশে দেখা দিল নব নব বৈজ্ঞানিক আবিষ্কার। বৈজ্ঞানিক প্রযুক্তিকে নিজের প্রয়োজনে কাজে লাগিয়ে নিজ উদ্দেশ্য সাধন করছে মানুষ। বিজ্ঞান এই অর্থে মূলত মানব কল্যাণমুখী। বিজ্ঞানের বলে বলীয়ান হয়ে
মানুষ আজ পৃথিবীর সমস্ত অজ্ঞাত কুসংস্কার ও জড়তা কাটিয়ে উঠেছে। জীবনে এসেছে তাদের অফুরন্ত কর্মশক্তি, অপর্যাপ্ত গতিছন্দ। বিজ্ঞান আজ ঊষর মরুকে করেছে জলসিক্ত উর্বর, পৃথিবীকে করেছে শস্যশালিনী। নবীন জগৎ সন্ধানে আজ মানুষ চলেছে মেরু অভিযানে। তো এখানে আমাদের এই পয়েন্টটা শেষ হলো। তো এখানে আমি মানে আদিম মানুষ থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ বিজ্ঞান নিয়ে যা যা করেছে এবং এতদিন পর্যন্ত আমরা বিজ্ঞানটাকে ঠিক কীভাবে ইউজ করেছি মোটামুটি আমি একটা জিস্ট দিয়েছি, কিন্তু একটা পয়েন্টে সবটা আলোচনা করলে তো হবে না, আমাদের রচনা এখনও বাকি আছে। আর 10 মার্কের জন্য রচনাটা আমাদের মিনিমাম 3.5 বা 4 পাতা লিখতে হবে, নইলে তো নাম্বার পাবো না। আর তার থেকে বেশি লিখতে গেলে তো আমরা লিখেই শেষ করতে পারবো না টাইমের মধ্যে। তো ওই জন্য 3.5-4 পাতা লিখলেই হবে, কিন্তু তার মধ্যে জিস্ট তোমাকে ক্লিয়ার করতে হবে। 3.5-4 পাতা ধরে তুমি একই টপিক বারবার করে একই পয়েন্টের মধ্যে বলে গেলে হবে না। তো এখানে আমি বিজ্ঞান কাল থেকে কালান্তরে কিভাবে ইউজ হয়েছে এতদিন ধরে মানুষের কাছে, সেগুলো আমরা এখানে আলোচনা করে নিয়েছি। আরেকটা কথা, যেটা তোমরা আমাকে প্রায় কমেন্ট করো যে আমি হাত দিয়ে কেন আনসারগুলো ঢেকে রাখি বা কেন আমি খাতাটাকে এরকম করে আড়াল করে রাখি, এর একটাই কারণটা হচ্ছে ভিউ ডিউরেশন তো এতটাই কম, মানে 10 মিনিটের ভিডিওতে 20 সেকেন্ডের ভিউ ডিউরেশন। মানে তোমরা তাহলে কি করছো সেটা আমি বুঝতে পেরেছি। তোমরা হচ্ছে আমি যখনই খাতাটা সুন্দর করে ফুল এরকম করে দেখাই তখনই তোমরা সেটাকে স্ক্রিনশট মারো। অ্যাকচুয়ালি তোমরা কখন সার্চ করো, যখন তোমাদের একদম অন্তিম মুহূর্তে দরকার হয় তখন তোমরা সার্চ করো, আর তাড়াতাড়ির মধ্যে তোমরা আমার বলা কথাগুলো কিছুই শোনো না, দিয়ে তোমরা কি করো ওই খাতাটাকে স্ক্রিনশট মারতে চাও, আর সেখান থেকে কোনো রকমের টুকে তোমরা সেটাকে মুখস্থ করে পরীক্ষায় লিখতে চাও। কিন্তু এটা একদমই ভুল, কারণ আমি ভিডিওর মধ্যে অনেক রকম তথ্য দিয়ে থাকি, অনেক রকম ইনফরমেশন দিয়ে থাকি, যেগুলো তোমাদের নাম্বার ইমপ্রুভ করার জন্য, পরীক্ষার খাতার ডেকোরেশন ইমপ্রুভ করার জন্য অনেকটা ইম্পর্টেন্ট। তো তোমরা যদি ভিডিওটা মিনিমাম 10 মিনিটের ভিডিও যদি মিনিমাম তোমরা 8-9 মিনিট না দেখো, তাহলে কিন্তু তোমরা সত্যিই ইমপ্রুভ অতটা করতে পারবে না। কারণ হয়তো আমি লিখে দিয়েছি, তোমরা সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু হয়তো আমি সেখানে কোনো জায়গায় স্টার দিয়ে বললাম দেখো এখানে এই লাইনটা আমি মিস দিয়েছি, এটা তোমরা একটু লিখে নাও, বা এখানে কিন্তু এটা এরকম আমি লিখেছি, তোমরা এখানে এরকমটাও লিখতে পারো। এটা লেখার কারণ কি, এবার ধরো তুমি পরীক্ষায় না লিখে কোনো ক্লাস ওয়ার্ক করছো, ক্লাস ওয়ার্কে তোমাকে কেউ সেই টাস্ক দিয়েছে, তো তুমি সেটা লিখে নিয়ে গেলে, তোমাকে তোমার টিচার জিজ্ঞাসা করলো তুমি এখানে এই লাইনটা কেন লিখেছো, তুমি তো বোঝাতে পারবে না। যদি তুমি আমার কাছ থেকে আমার এই ভিডিও সম্পর্কে না শুনে যাও, যদি তুমি না শুনে যাও যে ওই লাইনটা আমি ওখানে কেন লিখেছি, তাহলে তো তুমি ওই টিচারকে বোঝাতে পারবে না, তো তিনি ইজি বুঝে যাবেন যে তুমি কোনো জায়গা থেকে টুকে লিখেছো। এই ফর দ্যাট রিজন আমি তোমাদেরকে বলি যে ভালো করে ভিডিওটাকে বোঝো, আমি কি বলছি সেটা শোনো, তারপরে তোমরা টোকো, কোনো অসুবিধা নেই, বা আমি কি পয়েন্ট আলোচনা করেছি সেটা বোঝো, ঠিক আছে? সেই জন্য আমি বলি যে আমি হাত দিয়ে ওই জন্য আনসারটা ঢেকে রাখি, এটা তোমাদের জন্যই করি, যাতে তোমরা কোনো রকমভাবে স্ক্রিনশট মেরে নিয়ে মানে টুকে নিয়ে চলে না যাও। আমি সবসময় চেষ্টা করি যাতে তোমরা বুঝে লেখো। এরপর আসছে আমাদের বিজ্ঞানের আবিষ্কার ও মানব সমাজ, মানে এতদিন ধরে বিজ্ঞান কি কি আবিষ্কার করেছে, সেগুলো মানুষের কি কি কাজে লেগেছে, মানুষ কিভাবে উপকৃত হয়েছে, সেগুলো আমরা এখানে আলোচনা করে নেবো। আদিম মানুষের আগুন জ্বালতে শেখার পর সে ধীরে ধীরে ধাতু আবিষ্কার, চাকার ব্যবহারও শিখেছে। বিজ্ঞানের কল্যাণেই আবিষ্কার সম্ভব হয়েছে বৈদ্যুতিক শক্তি, বাষ্প শক্তি, যন্ত্রশক্তির বেতার যন্ত্র ও দূরদর্শন। এখানে একটা দাড়ি আছে যন্ত্রশক্তির পরে। এখানে এই যে দাড়িটা আছে, এটা আমি এত ছোট করে দিয়েছিলাম যে আমি নিজেই বুঝতে পারছি না, তাহলে তোমরা স্ক্রিনশট মারলে তো তোমরা বুঝতেই পারবে না, তাহলে সেই জন্য তোমাদের ভিডিওটা পুরোটা দেখা উচিত না। এই যে আমি এখন বললাম যে এখানে একটা দাড়ি আছে, যদি তোমরা এই ভিডিওটা না দেখে থাকো, স্কিপ করে বেরিয়ে চলে যাও, বা তোমরা যদি স্ক্রিনশট মেরে নাও, তো তোমরা এইভাবে একদম টানা লাইন বাই লাইন লিখে চলে যাবে, আর সেটা এক্সামিনারের চোখে লাগবে, 2-3 নাম্বার কাটবেন। তো এখানে একটা দাড়ি আছে। আদিম মানুষের আগুন জ্বালতে শেখার পর সে ধীরে ধীরে ধাতু আবিষ্কার, চাকার ব্যবহারও শিখেছে। বিজ্ঞানের কল্যাণে আবিষ্কার সম্ভব হয়েছে বৈদ্যুতিক শক্তি, বাষ্প শক্তি, যন্ত্রশক্তির। বেতার যন্ত্র ও দূরদর্শন দূরকে করেছে আরও নিকট। বিজ্ঞানের সাহায্যে মানুষ সহজেই আজ নানা দুরারোগ্য ব্যাধির কবল থেকেও বাঁচতে পারছে। তারা ছুটে চলেছে গ্রহে ও উপগ্রহে। তাহলে এখানে আমি কি কি বললাম, বাষ্প শক্তি, বৈদ্যুতিক শক্তি, যন্ত্রশক্তি যেমন আবিষ্কার হয়েছে, তেমনি বেতার যন্ত্র, দূরদর্শন আবিষ্কার হয়ে আজকে আমরা অনেক দূরের জিনিস কাছাকাছি দেখতে পাই। বিজ্ঞানের সাহায্যে দেখো কত উন্নত মেডিসিন বেরিয়েছে, কত রোগের, যার থেকে মানুষ নিরাময় হয়ে মানে রোগ নিরাময় করতে পারছে। আবার দেখো গ্রহে উপগ্রহে অনেক, এই যে কদিন আগে চন্দ্রযান-3 গেল, আর সেটা নিয়ে আমি তোমাদেরকে প্রবন্ধ রচনাও দিয়েছি। তো ওটা নিয়ে না আমার এখনো রিপোর্ট লেখানোও বাকি আছে। আমি জানি মাধ্যমিকের জন্য এটা ইম্পর্টেন্ট, কিন্তু আমি এখনো পর্যন্ত রিপোর্ট রাইটিং বা কিছু প্রতিবেদন আমি লিখিয়ে উঠতে পারিনি, কিন্তু আমি প্রবন্ধ রচনা দিয়েছি একটা, অনেক চেষ্টা করে। তো প্রতিবেদন আর রিপোর্ট রাইটিং আর নোটিস তো চন্দ্রযান-3 আসার সম্ভাবনা নেই, ওই রিপোর্ট আর প্রতিবেদন আমি ঠিক লিখিয়ে দেবো। তো কবে লেখাবো জানি না, কিন্তু লিখিয়ে দেবো। আর তো এই যে গ্রহে উপগ্রহে মানুষ যাচ্ছে, এগুলো তো বিজ্ঞানেরই অবদান।
তারপরে প্যারা চেঞ্জ করেছি, তবে রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধী অতি যান্ত্রিকতার অশুভ পরিণাম সম্পর্কে সতর্ক করেছেন। বিজ্ঞান মানুষকে দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ, অতিরিক্ত বিজ্ঞান নির্ভরতা মানুষকে পঙ্গু করে তুলেছে, সে হয়ে উঠেছে আরামপ্রিয়, বিলাসী ও কর্মবিমুখ। যন্ত্র সভ্যতার যান্ত্রিকতায় মানুষ তার মনুষ্যত্ব হারাতে বসেছে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের বিজ্ঞানের অশুভ প্রয়োগ। বাঘ বাঘকে খায় না, কিন্তু বর্তমান যান্ত্রিক সভ্যতায় পাশবিকতা রয়েছে। যে বিজ্ঞান নিয়ত মানুষের কল্যাণমুখী হয়ে কার্যরত, সেই বিজ্ঞানকেই মানুষ কাজে লাগিয়েছে এই সুন্দর সৃষ্টিকে ধ্বংসের কাজে। খাদ্যে ও ওষুধে ভেজাল, মারণাস্ত্রের আবিষ্কার, নিত্য নতুন অশুভ আণবিক শক্তির উদ্ভাবনে মানুষ এখন এত পরিপক্ক যে একটি ছোট্ট বোতাম টিপলেই মুহূর্তে পৃথিবীর একটি বৃহত্তম অংশ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। হিরোশিমা ও নাগাসাকিতে পরমাণু বোমার যে বিস্ময় পরিণতি, তা আজও বিশ্ববাসী ভুলতে পারেনি। তো এখানে প্যারা চেঞ্জ হবে, মানে আমরা জানি যে হিরোশিমা এবং নাগাসাকিতে একটা ভয়ঙ্কর বোমা বিস্ফোরণ হয়েছিল, ডিনামাইট বিস্ফোরণ, এবং সেখান থেকে অনেকটাই পরিবেশ দূষণ হয়েছিল, প্লাস মানুষ আতঙ্কিত হয়েছিল, অনেক প্রাণহানি হয়েছিল, সম্পত্তিহানি হয়েছিল, অনেক সমস্যা হয়েছিল। সেটা তো আমাদের বিজ্ঞানের আবিষ্কারের কারণেই, তাই না? একসময় ডিনামাইট পাহাড় বিস্ফোরণের কাজে আবিষ্কার করা হয়েছিল, পাহাড় যাতে ফাটিয়ে সেই জায়গাগুলোতে যাতে জলাভূমি বা জঙ্গল ফঙ্গল বা কিছু একটা তৈরি করা যায়, কিন্তু এখন সেই ডিনামাইট বিস্ফোরণ কি কাজে ব্যবহার করা হচ্ছে? মানুষ মারার কাজে। তাহলে এটা বিজ্ঞানের অপপ্রয়োগ হচ্ছে সেখানে। তো এরকম অনেকেই বিজ্ঞানের অশুভ অনেক ব্যবহার বেড়েছে এখন। প্যারা চেঞ্জ হয়েছে। উন্নত দেশগুলি পারমাণবিক শক্তিতে বলীয়ান হয়ে আজ ক্ষুদ্র দেশগুলির ওপর নির্বিচারে শোষণ চালাচ্ছে। ডিনামাইট আজ পাহাড় ভাঙার কাজে ব্যবহৃত না হয়ে মানুষ মারার কাজে বেশি ব্যবহৃত হচ্ছে। নিত্য নৈমিত্তিক সন্ত্রাসবাদের শিকার হচ্ছে মানুষ। যানবাহনের ধোঁয়া, বর্জ্য পদার্থ আজ প্রকৃতির ভারসাম্য বিনষ্ট করছে। যন্ত্র সভ্যতার যুগে মানুষই যেন নিষ্প্রাণ যন্ত্রে পরিণত হচ্ছে। কৃত্রিম জীবনযাপন মানবিকতার অবনমন, আধুনিক বিজ্ঞান নির্ভর সভ্যতার চরম অভিশাপ। তারপরে হচ্ছে বিজ্ঞান ও ধ্বংস। বিজ্ঞানকে অভিশপ্ত করার জন্য দায়ী মানুষই। স্বার্থান্বেষী জ্ঞানপাপী মানুষের অন্তরে শুভবোধ জাগ্রত না হলে বিজ্ঞান বিপথে চালিত হবেই। এর জন্য প্রয়োজন মানুষের শুভবোধ জাগরণ। মানুষের কল্যাণে বিজ্ঞানকে নিয়োগ করতে হবে এবং বিজ্ঞান পরিচালককেও শুভবুদ্ধি দ্বারা পরিচালিত হতে হবে। তবেই বিজ্ঞান হবে মানুষের কাছে আশীর্বাদ স্বরূপ। যে বিজ্ঞান জীবনদায়ী ওষুধ যন্ত্রপাতি আবিষ্কার করে মানুষকে নবজীবন দান করেছে, সেই বিজ্ঞানই আবার মারণাস্ত্র আবিষ্কার করে জীবনকে ধ্বংসের কাজে ব্যাপৃত থাকছে। রাসায়নিক নানা রকম দ্রব্যের বিষক্রিয়ার প্রভাবে পৃথিবীর বায়ু, জল, মৃত্তিকা আজ দূষিত। তারপরে পয়েন্ট আছে মঙ্গল ও শুভবুদ্ধি। মানুষের কল্যাণ কামনায় যেমন বিজ্ঞান নিয়োজিত, তেমনি মানুষকেও বিজ্ঞানের কল্যাণের কথা ভাবতে হবে। পারস্পরিক কল্যাণ ভাবনার মধ্য দিয়ে বিজ্ঞান প্রকৃত কল্যাণকর ভূমিকায় অবতীর্ণ হবে। বিজ্ঞান প্রতিটি পদক্ষেপে যেভাবে মানুষের সুখ, স্বাচ্ছন্দ্য, নিশ্চয়তা প্রদানে এবং তার কল্যাণ বিধানে লিপ্ত, তা যেন কোনোভাবে নষ্ট না হয়, সেদিকে নজর দিতে হবে। জনগণ ও সরকারকে সচেতন হতে হবে যাতে ধ্বংসাত্মক কাজে যেন কোনোভাবে বিজ্ঞানের প্রয়োগ না ঘটানো হয়। এই উদ্দেশ্যে আইনের কঠোরতা বৃদ্ধি করতে হবে। সন্ত্রাসবাদ দমনমূলক কাজে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই বিজ্ঞান কল্যাণকামী শক্তিরূপে সকলের কাছে ধরা দেবে। আইনস্টাইন বলেছিলেন, রিলিজিয়ন উইদাউট সায়েন্স ইজ লেম, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ইজ ডেড। উপসংহার। তো এটা আইনস্টাইনের একটা উক্তি। উনি বলেছিলেন যে বিজ্ঞান ছাড়া যদি কোনো ধর্ম বা কোনো প্রজাতি থাকে তাহলে সেটা একদমই মানে উজ্জীবিত, কিন্তু মানে ধর্ম ছাড়া যদি কোনো সায়েন্স থাকে, মানে ধর্ম বা কোনো প্রজাতি ছাড়া যদি কোনো সায়েন্স থাকে তাহলে সেটা উজ্জীবিত। মানে সায়েন্স কিন্তু কোনো আঞ্চলিক প্রজাতি ছাড়াও উজ্জীবিত, কিন্তু সায়েন্স ছাড়া কোনো রিলিজিয়ান, মানে বিজ্ঞান ছাড়া কোনো প্রজাতি, সে কিন্তু একদমই মৃত। কারণ বিজ্ঞান ছাড়া এখন কোনো প্রজাতি কোনো কিছুতে অগ্রসরই হতে পারবে না, এটা আইনস্টাইন বলেছিলেন। তারপরে আছে উপসংহার। সমাজের বিবেকহীন মানুষের স্বার্থ সর্বস্ব মানসিকতার কাছে বিজ্ঞান তো সংকলিত জিনিসের ভিড় শুধু। তাই সাম্রাজ্যবাদী, এটা কিন্তু একটা কোটেশন, ঠিক আছে, সেই জন্য আমি কোটেশনের মধ্যে রেখে দিয়েছি। তাই সাম্রাজ্যবাদী মানসিকতা ভুলে মানুষ যদি বিশ্ব মানবতাবোধে উদ্বুদ্ধ হয়, তাহলে বিজ্ঞানকে আশীর্বাদ রূপে লাভ করা সম্ভব। বর্তমানে বিজ্ঞানের যে রূপটি ধ্বংসের দিকে মুখ করে আছে, সকলের দায়িত্ব তাকে কল্যাণময় রূপ প্রদান করা। বিজ্ঞানকে বিশ্বস্ত ভৃত্যে পরিণত করতে পারলে তবেই তা আর অভিশাপ থাকবে না, আশীর্বাদ হয়ে উঠবে। মোদ্দা কথাটি হলো, মানুষ যদি বিজ্ঞানকে মানব কল্যাণে প্রয়োগ করতে পারে তাহলে বিজ্ঞান হবে আশীর্বাদ, আর যদি মানুষ অমানুষ হয়ে বিজ্ঞানকে ধ্বংস করার কাজে প্রয়োগ করে তাহলে বিজ্ঞান হয়ে উঠবে অভিশাপ। এজন্য জনৈক কবি দুঃখ করে বিজ্ঞানের হয়ে বলেছেন, বিজ্ঞান বলে দোষ কি আমার, কেন মিছে দাও গালি, প্রয়োগের গুণে সুন্দর মুখে তোমরা মাখাও কালি। এই আমাদের প্রবন্ধ রচনা শেষ হলো।
তো আশা করছি প্রবন্ধ রচনাটা তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এই ভিডিওটাতে একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার একটু ঠান্ডা লেগেছে, তাই জন্য গলাটা একটু অন্যরকম শুনতে লাগছে। এর জন্য কিন্তু তোমাদের বেশ কিছু স্টুডেন্টসের কাছ থেকে আমি অনেকটাই কেয়ার পাই। যেরকম ময়ূরপঙ্খী বলে একজন আছে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, আমি তার অরিজিনাল নেম জানি না, বাট আমার স্ক্রিনে যেটা শো করে আমি সেটাই বলছি। ময়ূরপঙ্খী বলে তার চ্যানেলের নামটা ওঠে, এবং সে আমাকে আমি যখন বিশ্ব উষ্ণায়ন প্রবন্ধ রচনাটা দিলাম তখন আমার ঠান্ডা লেগেছিল, তো সে আমাকে কমেন্ট করেছে যে ম্যাডাম আপনার গলাটা কেমন যেন লাগলো, তো আপনার শরীর ঠিক আছে? তো এরকম কমেন্ট যখন আসে তখন আমার সত্যিই খুব ভালো লাগে। আমার চ্যানেলে বেশি সাবস্ক্রাইবার নেই, 3770টার মতন আছে, তো তার মধ্যে বেশ কিছু স্টুডেন্ট আমাকে অনেকটাই কেয়ার করে, অনেকটাই যত্ন নেয়, আর আমাকে অনেকটাই বেশ তাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং আছে। আমি যখন বলি যে এটা আমি দিতে পারছি না আজকে, তারা বেশ খুব সুন্দরভাবে বুঝে যায়, এটা আমার খুব ভালো লাগে। আর বেশ কিছু আছে যারা হয়তো আমাকে সাবস্ক্রাইব করেনি কিন্তু খুব খারাপ খারাপ কমেন্ট করে, সেগুলো আমি রিপোর্ট মারি। সবসময় তো সেগুলো টলারেটও করা যায় না, কিন্তু কি আর করা যাবে, পজিটিভিটি থাকলে তার নেগেটিভিটিও তো থাকবে। তো যাই হোক, আমি আজকে ভিডিও এখানে শেষ করছি। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে নতুন করে প্রবন্ধ রচনা নিয়ে চলে আসবো। সবাই টেস্ট পরীক্ষার জন্য মন দিয়ে পড়াশোনা করো, আর 9-এ যারা ফাইনাল পরীক্ষা দিচ্ছ তারা আগামী ভবিষ্যতের জন্য, মানে আমাদের আগামী বোর্ড এক্সামের জন্য ভালো করে রেডি হয়ে নাও। 9-এর ফাইনাল পরীক্ষাতে যদি অত প্রিপারেশন, 9-এর ফাইনাল পরীক্ষার জন্য হয়তো অত প্রিপারেশন এখনো ভালো করে নিতে পারোনি, যারা তাদের জন্য বলছি অত মন খারাপ করে লাভ নেই, কারণ সামনের বছর তোমাদের বোর্ড এক্সাম আসছে, সামনের বছর ভালো করে পড়াশোনা করো। আর এমনিতেও 9-এর রেজাল্ট আর কেই বা দেখবে, তবুও একটু ভালো করার চেষ্টা করো। আর যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তাদের তো কিছু বলারই নেই, যারা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হও তাদের তো কোনো ব্যাপারই না, তারা ভালো করে পড়াশোনা করো।